এক গ্রামে কালু নামে এক লোকের হোটেল ছিল। সেখানে শুধু বিরিয়ানি পাওয়া যেত। গ্রামে এই একটাই বিরিয়ানির হোটেল ছিল। সেই কারণে কালু তার মন মর্জি দামে বিরিয়ানি বিক্রি করত। দাদা, তাড়াতাড়ি আমায় 1 প্লেট বিরিয়ানি দেবেন তো। দিচ্ছি, কিন্তু গরম গরম বিরিয়ানি 1 প্লেট 200 টাকা। কি বলে কিন কালুদা, গতকালই তো 100 টাকাই খেলাম, কিন্তু এত বেশি দাম নিলে গরিব মানুষ খাবে কি করে? গরিব মানুষ বিরিয়ানি খেতে আসে কেন? আলু ভাতে আর ডাল খাগিয়ে। এইভাবে মানুষের কষ্টের সুযোগ নেওয়া ঠিক না। ওই, তুই চুপ কর, বেশি কথা বলবি না এখানে। এই বাজারে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। ঠিক তখনই হাতে কোদাল নিয়ে রামু হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। কালুদা, একটু কম দাম নিলেই তো মানুষ খুশি হয়। ওই যে এসেছে গ্রামের মহান সাধু। কিরে রামু, তুই জমিতে চাষবাস করিস আর তুই আমাকে ব্যবসা শেখাবি? আমি শুধু বললাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলে সম্মান পাওয়া যায়। সম্মান দিয়ে বিরিয়ানি রান্না হয় না, টাকা লাগে টাকা। আর শোন, এই বাজারে আমার কথাই শেষ কথা। এইদিকে রাজু নামক এক যুবক সেই বাজারে আসে। ছেলেটা এই গ্রামে নতুন ছিল। সে দূর থেকে এই সব দেখছিল। বাজারটা তো বেশ জমজমাট, কিন্তু লোকটার অহংকার আকাশ ছুঁয়েছে মনে হচ্ছে। সে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। 1 প্লেট বিরিয়ানি দিন তো। টাকা আগে দেন। খাবার খেয়ে টাকা পরে দিলে সমস্যা। এখানে কালুর নিয়ম চলে, আগে টাকা পরে খাবার। রাজু পকেট থেকে টাকা বের করে দিয়ে খাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক আছে, তবে একটা কথা বলি, যে ব্যবসা শুধু ভয় দেখিয়ে চলে সেটা বেশি দিন টেকে না। তুমি নতুন এসেছ, তাই বেশি কথা বলছো। এই বাজারে আমার সাথে লাগতে এলে মানুষ টিকতে পারে না, তাই বেশি ফটর ফটর করিস না। হে ভগবান, আমি কোথায় যাই, কি করি? আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এখন 1 টাকাও নেই আমার কাছে। আর তার উপর আমার খুব খিদে পাচ্ছে। 2 দিন হলো কিছু খাইনি। আমি কি করে জানবো যে আমায় একদিন এই দিনও দেখতে হবে? রাজু হাঁটতে হাঁটতে গ্রামের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। পাশে জমিতে একটা ছেলে কাজ করছিল। দাদা, বলছি, আপনি আমায় কিছু খেতে দিতে পারেন? 2 দিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আরে ভাই, তোমারে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। আসো আসো, পাশের গাছের নিচে বসি। তারপর দুজন পাশে গাছের নিচে বস। রামু সরল মনের মানুষ ছিল। দেখো ভাই, আমার কাছে রুটি আছে, আর সাথে মা আলুর তরকারি দিয়েছে। তোমার যদি সমস্যা না থাকে, আমরা দুইজন এটা ভাগ করে খাইতে পারি। আরে দাদা, যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, দাও তাড়াতাড়ি আমায়। তারপর দুজন রুটি আর আলুর তরকারি খেতে শুরু করে। ওরা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল, তাই খুব তাড়াতাড়ি রুটিগুলো শেষ করে ফেলে। তুমি তো এই গ্রামের না, কোথা থেকে আইছ? আর তোমার নাম কি? রাজু নাম আমার। আর এখনকার মতো আমার কেউ নেই। আর তোমার অনেক অনেক ধন্যবাদ আমাকে খাবার খাওয়ানোর জন্য। তাইলে তুমি কোথায় থাকতেছ? রাজু কিছু না ভেবেই সোজা বলে, এখানে তো আমার কাছে না থাকার জায়গা আছে, না খাবার আছে। যদি তুমি তোমার সাথে থাকতে দাও তাহলে অনেক সাহায্য হয়। আমি তো একজন গরিব কৃষক। তোমার সমস্যা না থাকলে তুমি আমার ছোট্ট ঘরে থাকতে পারো, কিন্তু হ্যাঁ, খাবারের জন্য তোমার কিছু করতে হবে। দুজনে এইসব কথা বলে বাড়ি চলে যায়। রামু তার মায়ের সাথে থাকত। রামু জমিতে কাজ করে যে টাকা হতো সেটাইতেই তাদের পেট চলত। রামুদেরকে দেখে রামুর মা বলে, তোমার সাথে এটা কে বাবা? কোথা থেকে নিয়ে আসলে একে? মা ও রাজু ও খুব ক্ষুধার্ত ছিল। আমার টিফিনটা আমি আরও ভাগ করে খাইছি। ওর কোনো থাকার জায়গা নাই, তাই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। এটা তো ঠিক আছে বাবা,
কিন্তু আমাদের কাছে তো সেরকম কিছুই নেই, খাবারের টাকা নেই, আমরা অন্য কাউকে কি করে খাওয়াবো? মা, একজন অতিথি এসছে, তার সামনে এরম বইল না। তারপর দুজন হাঁটতে হাঁটতে বাজারের দিকে এগিয়ে যায়। রামু ভাই, তোমার মা এরকম কেন বলছিল? যদি তোমার টাকার এতই সমস্যা, তাহলে তুমি চাষবাস কেন করছো? ভাই, কি বলবো আর, এক সময় আমার মায়ের শরীর খারাপ হয়েছিল, যার জন্য আমি গ্রামের জমিদারের কাছে থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। তারপর আমি ওই টাকা শোধ করতে পারিনি, তাই আমি ওনার ধান খেতে কাজ করি। যা ধার ছিল সব কাজ করে শোধ করব। রামুর কথা শুনে রাজু সবকিছু বুঝে যায়। আরে তাহলে তুমি কিছু ব্যবসা করো না কেন? এত লোক ছোট ছোট ব্যবসা করছে, তোমার চাষবাসের থেকে ভালো কামাই হবে। আমার কাছে এত টাকা নেই। যা টাকা কামাই করি তার বেশিরভাগটাই জমিদার নেয়, আর যা টাকা বাইচা থাকে সেই দিয়ে আমার আর আমার মায়ের কোনো রকমে পেটটা চলে। তারপর দুজনে গ্রামে ঘুরতে থাকে। তারা বাজারে যায়। বাজারে অনেক খাবারের দোকান ছিল, কিন্তু সবথেকে বেশি ভিড় কালু হোটেলেই ছিল, কেননা কালু একাই সেখানে বিরিয়ানি বিক্রি করত। আরে রামু, এত খাবারের দোকান দেখলাম, কোথাও এত ভিড় ছিল না। ওইখানে এত ভিড় কেন? ওখানে কি বেচছে যার জন্য এত ভিড়? এটা তো কালুর হোটেল। কালু আমাদের গ্রামের খুব বড় ব্যবসায়ী এক লোক। ও একাই বিরিয়ানি বিক্রি করে, এই জন্যই লোকেদের ভিড় সব সময় থাকে ওর হোটেলে। গ্রামবাসীদের বিরিয়ানি যখন এতই ভালো লাগে, তাহলে অন্য কেউ বিরিয়ানি হোটেল কেন খুলছে না? কি করে খুলবে? ওই যে কালু, ও বদমাশ লোক। যদি কেউ সাহস করে বিরিয়ানি বা মটনের হোটেল খোলে, তাইলে ও মিথ্যা অপবাদ দিয়ে সেটা বন্ধ করেই দেয়। দুজনে এই রকম কথা বলে সেখান থেকে চলে যায়। তারপর তারা বাড়ি ফিরে আসে। রাতে যখন তারা খাবার খাচ্ছিল, শোন বাবা, মাস হতে চলল, কাল কিছু টাকা জমিদারের কাছ থেকে নিয়ে আসিস। ঠিক আছে মা, আর কিছু টাকা চেয়ে নেব ওনার থেকে। রামু, তোমার যদি কোনো অসুবিধা না থাকে, আমি কি কালকে তোমার সাথে জমিদারের বাড়ি যেতে পারি? ঠিক আছে ভাই, কাল তুমি আমার সাথে জমিদারের বাড়ি যেও। তারপর রামু আর রাজু শুয়ে পড়ে। পরদিন সকালে লালুর দোকানে ভিড় ছিল, লোকেরা মজা নিয়ে বিরিয়ানি খাচ্ছে। দাদা, বিরিয়ানির খাওয়ার পর যদি চাটনি পাঁপড় থাকতো তাহলে ব্যাপারটা পুরো জমে যেত। এ কি, এটা বাড়ি পেয়েছেন নাকি? একে তো 200 টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছি, তার উপর চাটনি পাঁপড় চাইছেন। এইদিকে রামু আর রাজু জমিদারের বাড়ি রওনা করেছে। এসো এসো রামু, কি ব্যাপার? ক্ষেতের সব কাজ ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ জমিদার মশাই, কাজ ঠিকঠাক চলছে। আমি বলতে আসলাম যে এই মাসে কিছু টাকা যদি পাওয়া যেত। একে তো তুমি আমার থেকে টাকা ধার নিয়ে রেখেছ, আর তুমি যা কাজ করো তাতে তো আমার টাকা শোধ হবে না, আর তুমি আরও টাকা চাইছ। জমিদার মশাই, আমি তো আপনার এখানেই কাজ করি। আপনি যা টাকা দেন ওই টাকাই সব। এর থেকে বেশি টাকা আর কোথায় পাব যে আপনার টাকা শোধ করব? যত টাকা তুমি কাজ করে কমিয়েছিলে, সুদের উপর সুদ লেগে আবার সেই টাকা বেড়ে গেছে। আমার মনে হয় না তুমি কখনো তোমার টাকা শোধ করতে পারবে। পরিষ্কার বলছি, শোনো রামু, যদি তুমি 1 সপ্তাহের মধ্যে ধারের সব টাকা শোধ না করো, তাহলে আমি তোমার বাড়ি কেড়ে নেব। জমিদার মশাই, আমায় ক্ষমা করুন। আমি এত তাড়াতাড়ি আপনার টাকা কি করে শোধ করব? আমারে আর একটু সময় দিন।
অনেক সময় তোমায় দিয়েছি, আর না। তুমি যা করার করতে পারো, কিন্তু আমার 1 সপ্তাহের মধ্যেই টাকা লাগবে। তারপর রামু সেখান থেকে মন খারাপ হয়ে চলে আসে। তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে ভাই? আমি এত টাকা কোথা থেকে আনবো? আমার তো চাষ করেই সময় চলে যায়। চাষ করে তুমি এত টাকা কামাতে পারবে না, আমাদের অন্য কিছু করতে হবে। দেখো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি যবে থেকে এই গ্রামে এসেছি তবে থেকে দেখছি তোমার এই গ্রামে বিরিয়ানি হোটেলে খুব ভিড় থাকে। যদি আমরা বিরিয়ানির দোকান খুলি তাহলে ওই কালু জব্দ হবে, আর ও তো অনেক বেশি দামে বিক্রি করে বিরিয়ানি। সাধারণ লোকেরা খেতে পারছে না, তাই অনেকে না খেতে পেরে চলে যাচ্ছে। আর গ্রামে বিরিয়ানির একটাই দোকান। কিন্তু তোমার মাথায় কি চলছে সেটা তাড়াতাড়ি বলো। আমরা বিরিয়ানি দোকান দেব। এইটা তো বেশ ভালো বুদ্ধি। গ্রামবাসীরা এত বিরিয়ানি খায়, এখন যদি আমাদের দোকানও হয় তাইলে আমরাও ভালো কামাই করব, আর তাড়াতাড়ি জমিদারের টাকা শোধ করতে পারবো। তাহলে এটাই পাক্কা হয়ে গেল, কাল থেকেই আমরা বিরিয়ানি বিক্রি করব। আমাদের ঠেলা এই গ্রামে সবথেকে স্পেশাল ঠেলা হবে। কিন্তু ভাই, আমাদের কাছে এত টাকা কোথা থেকে আসবে? ঠেলা কিনতে হবে, রান্নার সব জিনিসপত্র কিনতে হবে, সেগুলো কোথা থেকে আসবে? এটা আমার ছোটবেলার সোনার লকেট, আমার ঠাকুমা আমাকে দিয়েছিল। এটা বেচে দিলে আমাদের সব জিনিসপত্র হয়ে যাবে। 2 বন্ধুর চোখে এখন একটাই স্বপ্ন, তাদের ঠেলা আর জমিদারের সব টাকা শোধ করা। পরদিন সকালেই দুজনে মিলে বিরিয়ানি বানাতে শুরু করে। কিছুক্ষণেই তারা বিরিয়ানি রান্না করে ফেলে। তারপর তারা ঠেলা সাজিয়ে বাজারে ঠেলা নিয়ে চলে আসে। আসুন আসুন দাদা দিদি, আর খেয়ে যান গরম গরম বিরিয়ানি, মাত্র 100 টাকায়। রাজুর ডাকে বিরিয়ানির কথা শুনে কিছু গ্রামবাসী সেখানে আসে। কি বলছো? বিরিয়ানি 100 টাকা? বাহ! আরে গ্রামে তো একটাই বিরিয়ানি হোটেল আছে, ও অনেক বেশি দাম নেয়। আমাকে 1 প্লেট বিরিয়ানি দিন তো দাদা। রামু তাড়াতাড়ি প্লেট সাজিয়ে তাদের দিয়ে দেয়। লোকগুলো খেতে শুরু করে। আরে বাহ ভাই, বিরিয়ানির তো খুব স্বাদ হয়েছে, খেতে খুব ভালো লাগছে। সত্যি ভাই, খুব ভালো বানিয়েছো। তাদের কথা শুনে আশেপাশের লোকেরাও আসে। কিছুক্ষণেই তাদের ঠেলায় ভিড় লেগে যায়। সন্ধ্যা পর্যন্ত ঠেলা পুরো খালি হয়ে যায়। ভাবলাম আমি একটু খাবো, কিন্তু সবই তো শেষ হয়ে গেছে। আজ কামাই তো ভালোই হয়েছে। কাল সকালে তুমি সবার আগে খেও, তারপর বেচবো।
পরদিন সকালে বাজারে হইচই লেগেছিল। সবথেকে বেশি ভিড় রামুর আর রাজু ঠেলার সামনে ছিল। সেখানে লোকেরা বিরিয়ানি স্বাদ নিচ্ছিল। আর এই দেখে সামনে কালুর সহ্য হচ্ছিল না। কি জাদু করেছিস সেই বিরিয়ানিতে? যে লোকেরা এত ভিড় লাগিয়ে খাচ্ছে, আমার বিরিয়ানি বাসি হয়ে গেল নাকি? ভালো আর পরিষ্কার বানানো খাবারেই আসল স্বাদ হয় কালুদা। ওই তুই খুব কথা বলছিস। ওই রামু, নতুন ছেলেটাকে বুঝিয়ে দে আমি কে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোদের এই ঠেলা এখান থেকে উঠাচ্ছি আমি। সৎভাবে কিছু না করো, কিন্তু অন্তত কারো ক্ষতি তো কইরো না। দেখ ভাই, আমি বলছিলাম না, এই কালুদা আমাদের দোকান চালাইতেই দেবে না। ও খুব অহংকারী লোক, নিজের দোকান ছাড়া আর কাউরে চালাইতে। বা কয়দিনেই আমার অনেক টাকা জমিয়ে ফেলেছি। আমরা কালই গিয়ে জমিদারের টাকা দিয়ে দেব। পরের দিন সকাল হতেই রামু আর রাজু জমিদারের বাড়ির দিকে এগিয়ে যায়। জমিদার মশাই, আমি রামু, আমি আপনার টাকা দিতে আসছি। আরে রামু যে, তোমাদের বিরিয়ানির কথা তো সব জায়গায় ছড়িয়ে গেছে। এত তাড়াতাড়ি টাকা দেওয়ার কি ছিল? রামু আর রাজু কোনো কথা না বলেই তার টাকা শোধ করে সেখান থেকে চলে আসে। এখন থেকে রোজ রামুর ঠেলায় বড় লাইন লাগত। তার দোকানের বিরিয়ানির নাম দিন দিন ছড়িয়ে যাচ্ছিল। আর সকাল থেকে সন্ধ্যা হতেই ওদের বিরিয়ানি বিক্রি হয়েই যেত। বাহ ভাই বাহ, যে তোমার বিরিয়ানি একবার খাবে দ্বিতীয়বার না এসে থাকতে পারবে না। আমার ছেলে তো খুব বায়না করছে খাবার জন্য। হ্যাঁ, আমার ছেলের জন্য এক প্যাকেট প্যাক করে দিন। এই নিন দাদা, আপনার ছেলের জন্য এক প্লেট বিরিয়ানি, আমাদের তরফ থেকে একদম ফ্রি। আপনারা খুব ভালো, আপনাদের অনেক ধন্যবাদ দাদা। রাজু আর রামু দুজনে খুব খুশি ছিল। দুজনে কথা বলতে বলতে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। তখনই রাস্তার পাশের মিষ্টির দোকান থেকে মহেশ নামে এক কাকা তাদের ডাকে বলল, বাবা, রামু, তোমার ঠেলায় ভালো বিক্রি বার্তা হচ্ছে তো? হ্যাঁ কাকা, আপনাদের আশীর্বাদে ভালোই চলছে। কিন্তু মনে রেখো বাবা, সব সাফল্যের পেছনে খারাপ নজরও লেগে থাকি। বাবা, আমি একসময় বিরিয়ানির দোকান খুলেছিলাম, কিন্তু ওই লালু মিথ্যে বদনামি দিয়ে আমার দোকান বন্ধ করে দিল। এই জন্য বলছি, একটু সাবধানে নিজের খেয়াল রেখো। তারপর দুজনেই বাড়ি চলে যায়। সেদিন রাতেই কালু বুদ্ধি আটছিল। এই পচা শোন, সবসময় নেশায় থাকিস। আজকে আমি তোকে একটা কাজ বলছি, কাজটা ভালো করে করতে হবে কিন্তু, বুঝেছিস? আরে মাতাল, ভালো করে শোন। ওই যে রামু আছে না, ওর ঠেলা ওখান থেকে গায়েব করে দে, বুঝলি? তারপর তুই যা চাইবি তাই দেব। আরে চিন্তা করো না কালুদা, এমন জায়গায় সরিয়ে দেব যে কেউ খুঁজেই পাবে না। আপনি শুধু একটা বোতল রেডি রাখবেন। তারপর পচা ওখান থেকে টলতে টলতে বেরিয়ে পড়ে। আজকের তো বোতলের জোগাড় হয়ে গেল। এই তো ঠেলাটা।
সেখানে গিয়ে পচা ঠেলা ধাক্কা দিতে শুরু করে। ঠেলাটা চেন দিয়ে তালা মারা ছিল, তাই ঠেলাটা সরছিল না। আজ এই ঠেলাটা এত দূরে ফেলে আসবো যে কালুদা আমায় রোজ একটা করে বোতল দেবে। পরের দিন সকালে পচা কালুর দোকানের সামনে ঘুমিয়েছিল। আরে পচা, তুই রাত থেকে এখানেই আছিস নাকি? একটা কাজ বলেছি, সেটাও ঠিক করে হলো না। আরে কালুদা, কি বলছো? ওই রামুর ঠেলা তো অনেক দূরে রেখে এসেছি কাল রাতে। আরে মাতাল, ওই দেখ, ওটা সামনে কার ঠেলা? এদিকে রামু আর রাজুর ঠেলায় খুব ভিড় ছিল। আরে ঠেলা এখানে কি করে আসলো? আরে আমি সত্যি বলছি কালুদা, আমি তো এটা অনেক দূর ধাক্কা দিয়ে নিয়ে গেছিলাম। ভুলটা আমারই, যে একটা মাতালকে কাজ দিয়েছি। যা, পালা এখান থেকে। একদিন রাতে বাজারের সব দোকান যখন বন্ধ হয়ে গেছে, তখন কালু অপেক্ষায় ছিল বাজার ফাঁকা হওয়ার। তোর বিরিয়ানির এত নাম আমি থাকতে সেটা কি করে থাকতে দিই? ওই নাম আমি মাটিতে মিলিয়ে ছাড়ব। কালু এইদিক ওইদিক দেখে কেউ আছে নাকি। বাজার খালি দেখে সে লুকিয়ে ঠেলার দিকে যায়। ওইদিকে দুই বন্ধু খুব খুশি ছিল। এইরকমই চলতে থাকলে তাইলে আমরা আমাদের একটা হোটেল খুলে নেব, আর হোটেলের সামনে বড় করে নাম হবে রামু ও রাজুর হোটেল। দেখ ভাই, দোকান চলে আর না চলে, কিন্তু কখনো মনে লোভ আসতে দিবি না। দোকান সবসময় পরিশ্রম আর সততার সাথে চলে। পরদিন দুজনের ঠেলা খুলেছিল, আর প্রতিদিনের মতো ঠেলায় ভিড়ও ছিল। পুলিশ আর কিছু লোক সেই ঠেলায় আসে। আমি ইন্সপেক্টর পদ্মমান। আমার কাছে অভিযোগ আছে যে আপনি আপনার বিরিয়ানিতে কিছু মিশিয়ে গ্রাহকদের খাওয়াচ্ছেন। কি বলছেন স্যার? এমন কি হলো? আরে ইন্সপেক্টর স্যার, আমিও শুনেছি কোন সমস্যা আছে ওদের বিরিয়ানিতে। আরে উনি মিথ্যা বলতেছে। আমাদের দোকানের খাবারে আমরা কোন খারাপ জিনিস মিলাই না। স্যার, এটা কেউ আমাদের ফাঁস আসছে। যতক্ষণ না তল্লাশি না হয় আমরা কিছু বলতে পারবো না। আমাদের ঠেলা পুরো তল্লাশি নিতে হবে। ঠিক আছে স্যার, আপনি তল্লাশি করুন। আমরা কিছু খারাপ করি না, তাহলে ভয় কেন পাবো? হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই পেছনে যাও। এইদিকে বাজারে কিছু লোক জড়ো হয়ে যায়। সবাই এইসব ঘটনা দেখছে। তখনই পুলিশ একটা প্যাকেট পায়, যাতে সেখানে কিছু সাদা গুঁড়ো পদার্থ ছিল। এটা কি? আমরা জানি না স্যার, এটা এখানে কি করে আসলো। ও, এবার বুঝতে পারলাম, এই জন্যই বিরিয়ানি এত চলো। দেখো দেখো গ্রামবাসী, এই দেখো। এইসব দেখে রাজু খুব রাগ হয়। সে কালুর দিকে আঙ্গুল দিয়ে বলে, তুমি খুব অহংকারী লোক, এগুলো সব তোমার চাল, কেননা তোমার হোটেল তো চলছে না। আরে চোরের মায়ের বড় গলা। গ্রামবাসীরা এইসব নিয়ে আলোচনা করতে থাকে। তারপর রাজু তার পকেট থেকে একটা কার্ড বের করে আর পুলিশকে দিয়ে দেয়। পুলিশ ওই কার্ড দেখে অবাক হয়ে যায়। একই, তুমি তো রিতাম সেন, আমাদের কলকাতার সব থেকে বড় ব্যবসায়ীর ছেলে। এইসব শুনে গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। ও মিথ্যে বলছে, না হলে ও গ্রামে এসে ঠেলা কেন লাগাবে? ও নকল কাঠ বানিয়ে এনেছে। বাবা, তুমি এখানে? রিতাম বাবা, তোর সময় শেষ হয়ে গেছে। এখন তুই এসে আমাদের ব্যবসা সামলাতে পারো? বাবা, আমি আর একদিন এখানে থাকতে চাই। এখানে কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে আমি পরদিন বাড়ি ফিরব। ঠিক আছে বাবা, কিন্তু তাড়াতাড়ি আসিস। এই বলে লোকটা চলে যায়। এখন সবাই রাজুকে বিশ্বাস করে যে সে সত্যিই বলছিল। স্যার, বলতে পারবেন এই প্যাকেটে কি আছে? এটা একটা ড্রাগ, যা খেলে মানুষের নেশা হয়ে যায়। আমি সন্দেহ না, পুরো নিশ্চিতের সাথে বলছি, এটা কালুই করেছে। আগে গ্রামে আরও বিরিয়ানি হোটেল খুলেছিল, সেগুলো এইভাবেই বন্ধ করেছে ও। এটা মিথ্যে বলছে, এতে আমার কোনো হাত নেই। পুলিশ কোনো কথা না বলে কালুকে কে নিয়ে চলে যায়।
এইদিকে রামু এটা ভাবছিল যে রাজু কেন তার সাথে কাজ করছিল। রাজু, তুই এত বড় ব্যবসায়ী, আমার সাথে কাজ কেন করছিলে? আরে আমার বাবা অনেক সরল আর উচ্চ মনস্ক মনের মানুষ। ওনার মনে হয়েছে আমি যদি এত টাকা পয়সার মালিক হয়ে যাই তাহলে আমার মধ্যে লোভ জমবে। এই জন্যই উনি আমার কিছুদিন আর জন্য পরীক্ষা নিল। এখন তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা হোটেল খুলেই এই গ্রাম থেকে যাব। এই জন্যই আমি এখনো আছি। তারপর রামু সব বুঝতে পারে। তারপর সে খুশি হয়ে যায়। তারপর গ্রামে রামুর একটা বড় হোটেল খুলে দেয়। এখন রামুর আর আগের মতো মাঠে কাজ করতে হয় না। সে আর তার মা এভাবে খুশি খুশি দিন কাটাতে থাকে।